আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সিদ্ধিরগঞ্জ আবুতিমন পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তরঙ্গ অধ্যায়টা পড়ছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে। আজকেও আমরা তরঙ্গ অধ্যায়ের বাকি অংশগুলো আলোচনা করব। তরঙ্গ কোনো মাধ্যমে শুধু সামনের দিকে অগ্রসর হয় না, এই তরঙ্গ কোনো সীমাবদ্ধ স্থানে অনেক সময় স্থির থাকে। এই সীমাবদ্ধ কোনো স্থানে স্থির থাকাকে স্থির তরঙ্গ বলে। আজকে আমরা তোমাদের এই তরঙ্গ অধ্যায়ের স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায় হচ্ছে তরঙ্গ, আলোচনা করব স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। স্থির তরঙ্গ হচ্ছে পরস্পর বিপরীত দিক থেকে একই তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার এবং পর্যায়কাল নিয়ে যদি দুটি তরঙ্গ বিপরীত দিক থেকে সামনের দিকে অগ্রসর হয় এবং পরস্পর উপরিপাতনের ফলে যেই তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গটাকে আমরা স্থির তরঙ্গ বলি। তাহলে স্থির তরঙ্গ আমরা কাকে বলবো? আবার ভালো করে শোনো। পরস্পর বিপরীত দিক থেকে একই তরঙ্গ দৈর্ঘ্য, একই পর্যায়কাল এবং একই বিস্তার সম্পন্ন দুইটি তরঙ্গ যদি সামনের দিকে আগায় এবং পরস্পরের উপরিপাতন হয়, এর ফলে যে তরঙ্গের সৃষ্টি হবে সেই তরঙ্গটাকে আমরা স্থির তরঙ্গ বলি। এখন স্থির তরঙ্গ সৃষ্টির কিছু শর্ত আছে। শর্তটা কি? স্থির তরঙ্গের শর্ত হচ্ছে বিপরীত দিক থেকে যেই তরঙ্গগুলো আসবে সেই তরঙ্গের একই বিস্তার হতে হবে, একই বিস্তার হতে হবে, একই বিস্তার বিস্তার হতে হবে, একই একই পর্যায়কাল হতে হবে এবং একই তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে। তাহলে দুইটা তরঙ্গ যে পরস্পর বিপরীত দিক থেকে আসবে, এদের বিস্তার একই থাকতে হবে, পর্যায়কাল একটা তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে, তবে এদের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে শর্তটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তরঙ্গ বিস্তার এক হতে হবে, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তবেই আমরা স্থির তরঙ্গ পাব। তাহলে একটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নিই। পরীক্ষার মাধ্যমে দুইটা স্ট্যান্ড ধরে নিই, এটা একটা স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ডের দুই প্রান্তে এটা ধরলাম একটা স্ট্যান্ড, অপরটা এটা। এখন এই স্ট্যান্ডের মধ্যে কি করলাম, একটা তারকে বেঁধে দিলাম। তারের এই প্রান্ত থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত একটা তারকে আমরা টেনে বেঁধে দিলাম, অথবা একটা সুতাকে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে এর মধ্যে একটা আর কম্পনের সৃষ্টি হবে, এটা টেনে ছেড়ে দিই। তাহলে কি হবে, এর মধ্যে একটা কম্পনী সৃষ্টি হবে, এইভাবে একটা কম্পনী সৃষ্টি হবে, তাই তো?
একটা তারকে যদি দুই পাশে বেঁধে তোমরা বাসার চেষ্টা করে দেখতে পারো, তার অথবা সুতা ভালো করে দুই প্রান্তে বেঁধে টান টান করে বেঁধে এটা টেনে ছেড়ে দিবে, তাহলে দেখবা এমন ঢেউ খেলবে। তার মানে একটা তরঙ্গ যেতে থাকবে, এই তরঙ্গটা সামনের দিকে আগাতে থাকবে। যখন এইখানে আসবে তখন এটা কি হবে, প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে। প্রতিফলিত হয়ে এটা কি হবে, এটা প্রতিফলিত হয়ে আবার এই পথে চলে আসবে। তাহলে একটা তরঙ্গ অগ্রসর হচ্ছে, অগ্রসর হয়ে এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে। তাহলে প্রথম যে তরঙ্গটা ছিল এই একই বিস্তার নিয়ে আবার অন্য একটা তরঙ্গ বিপরীত দিকে আসবে। তো এই প্রথম অগ্রগামী তরঙ্গ আর প্রতিফলিত অগ্রগামী তরঙ্গ, এই দুইটা উপরিপাতনের ফলে এখানে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে আমরা স্থির তরঙ্গের যে পরীক্ষাটা দেখলাম, এটা তোমরা বাসায়ও পরীক্ষা করে দেখতে পারো। একটা সুতা বা একটা তারকে ভালোভাবে বেঁধে টান টান করে বাঁধতে হবে। বাঁধার পরে এটাকে সামান্য একটু টেনে ছেড়ে দেবে। অথবা আরেকটা কাজ করতে পারো, তোমরা একটা সুশলাকাকে কম্পনি করে এখানে ধরলেও এটা কাঁপতে থাকে। তাহলে এখানে একটা তরঙ্গ অগ্রসর হচ্ছে, অগ্রসর প্রতিফলিত হচ্ছে আরেকটা তরঙ্গ। এই অগ্রগামী তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ, এই দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে কি হলো, একটা স্থির তরঙ্গ সৃষ্টি হলো। এই স্থির তরঙ্গের বিভিন্ন বিন্দুতে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু তৈরি হয়। একদম বিস্তার যেখানে শূন্য, এখানে বিস্তার নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, নিস্পন্দ বিন্দু বলবো। নিস্পন্দ বিন্দু মনে রাখবে। স্থির তরঙ্গে যেখানে বিস্তার শূন্য, সেই বিন্দুটাকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। আর যেখানে বিস্তারটা সর্বাধিক, এখানে এখানে এখানে, এগুলো হচ্ছে এই বিন্দুগুলো যেখানে বিস্তার সর্বাধিক, এই বিন্দুগুলোকে বলা সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু। তাহলে আমরা স্থির তরঙ্গ থেকে দুইটা জিনিস দেখলাম, যেখানে বিস্তার সবচেয়ে কম মানে শূন্য, সেই বিন্দুটাকে আমরা নিস্পন্দ বিন্দু বললাম। আর যেখানে বিস্তার যে বিন্দুগুলোতে বেশি, সেই বিন্দুটাকে আমরা কি বললাম, সুস্পন্দ বিন্দু। তাহলে তোমরা এই সংজ্ঞাটাও ভালো করে মনে রাখবে, তো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে এখন আমরা স্থির তরঙ্গের রাশিমালাটা প্রতিপাদন করব। স্থির তরঙ্গের রাশিমালা। স্থির তরঙ্গের রাশিমালা নির্ণয় করতে গেলে আমরা এই যে এখানে এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টটা দেখো, একটা তরঙ্গ সামনের দিকে আগাচ্ছে, তার মানে কি বাম দিকে ডান দিকে যাচ্ছে, আরেকটা প্রতিফলিত হয়ে বাম দিকে ডান দিকে যাচ্ছে। এর ফলে উপরিপাতিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি হলো। তাহলে পরস্পর বিপরীত দিক থেকে এক্স অক্ষ বরাবর যদি দুইটা তরঙ্গ সামনের দিকে আগায়, তাহলে এদের যে রাশিমালাটা হবে, বিপরীত দিক থেকে যেই তরঙ্গটা আসবে, সেই তরঙ্গে আমরা অগ্রগামী তরঙ্গের একটা রাশিমালা গত ক্লাসে আমরা প্রতিপাদন করেছিলাম। আশা করি তোমাদের সকলে মনে আছে। বলো তো দেখি, কেউ মনে করতে পারছো কিনা? ওয়াই সমান কি ছিল? এ সাইন 2 পাই ডিভাইড বাই কি ছিল বলো, ল্যামডা।
ভিটি মাইনাস এক্স। আমরা এই সমীকরণটা প্রতিপাদন করেছিলাম গত ক্লাসে। তাহলে এখানে স্থির তরঙ্গ হতে হলে একটি অগ্রগামী তরঙ্গ একদিক থেকে যাবে, অন্যটা অপর দিক থেকে আসবে। তাহলে ধরে নেই যেটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিল সেটা রাশিমাল হচ্ছে আয়ত। এরপরে ডান দিক থেকে বাঁ দিকে যেটা যাচ্ছিল সেটা এ সাইন 2π/λ ভিটি, এটা হবে প্লাস এক্স, কারণ বিপরীত দিক থেকে আসছে, এটা মূল সমীকরণ ছিল মাইনাস, বিপরীত দিক থেকে আসছে তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দুইটা তরঙ্গের রাশিমালা লিখলাম। এখন উপরিপাতের একটা নীতি আছে, আমরা তো বলেছি স্থির তরঙ্গের সংজ্ঞাতে আমরা বলেছি বিপরীত দিক থেকে দুইটা তরঙ্গ এসে উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে উপরিপাতনের একটা সূত্র আছে, উপরিপাতনের নীতি। উপরিপাতনের নীতি অনুসারে আমরা কি লিখব? y সমান y1 প্লাস y2, এটা হচ্ছে উপরিপাতনের নীতি, y1 প্লাস y2। তাহলে এখন আমরা y1 y2 উপরে আমরা লিখেছি, এই মানটা এখন এখানে লিখব। y1 কি ছিল? a sin 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস, তোমরা যারা ক্লাস করছো আশা করি সকলেই খাতা কলম নিয়ে তোমরা ক্লাসটা করছো। তোমরা সবাই আমি যা বোর্ডে লিখছি এটা খাতায় লিখে ফেলো, কারণ তোমরা আমার ক্লাস যখন করো, আমি ক্লাসেও তোমাদেরকে সবসময় বলে থাকি যে তোমরা ক্লাসে যা হয় এটা খাতায় লিখবে, এবং সেটা বাসায় যখন যাবে বা পড়তে বসবে তখন খাতার সাথে বই মিলিয়ে তোমরা পড়ে নেবে, তাহলে তোমাদের জন্য সহায়ক হবে। তার কারণ বইতে অনেক সময় সবগুলো স্টেপ বাই স্টেপ করা থাকে না, গাণিতিকগুলো, আর আমি ক্লাসে চেষ্টা করি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে y1 লিখলাম, এখন y2টা কি হবে? এখানে লিখেছি a sin 2π/λ ভিটি মাইনাস এক্স, এটা ছিল মাইনাস, তাহলে এটা হবে প্লাস। এখন দেখো এখান থেকে কমন যায় কি? বলো তো কমন যাবে কি? এখানে a কমন যায়, তাই না? a, আচ্ছা a যদি কমন যায় তাহলে থাকে কি sin 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস sin 2π/λ ভিটি প্লাস এক্স। ঠিক তো? এখান থেকে আমরা a কমন নিলাম। এখন আমরা একটা সূত্র জানতে হবে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের একটা সূত্র জানা আছে, আমরা জানি, এই সূত্রটা মনে রাখবে। আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। এই সূত্রটা মনে রাখবে, এই সূত্র অনুযায়ী আমরা এই মানটা বসাবো। আমরা যদি সাইন এতটুকু অংশকে সি ধরি আর এতটুকু অংশকে ডি ধরি, তাহলে সি এবং ডি ধরলে তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সূত্রটা এই অনুযায়ী আমরা এখন বসাবো। কি হলো? প্রথমে আমাদের সূত্রে 2 লিখতে হবে,
আর এখানে একটা এ আছে, তাহলে 2a সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমাদের সূত্রে সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2। তাহলে আমরা লিখে ফেলি সাইন সি হচ্ছে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ডি, এবার লিখবো ডি প্লাস 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স লিখলাম। এরপরে সি প্লাস ডি লিখলাম, তারপরে কি লিখবো 2। আমরা এখানে একটা 2 লিখে দেব। এরপরে এখানে একটা গুণ চিহ্ন cos cos সি মাইনাস ডি, এখানে সিটা আবার লিখবো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, সূত্রের মাইনাস 2 পাই সরি 2 পাই ল্যামডা ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তাই না? এই যে এখানে 2 দেওয়া আছে, সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আচ্ছা, এরপরে আমরা ব্রেকেটটা সম্পূর্ণ করে দেই। সমান চিহ্ন দিয়ে 2a লিখলাম। এখন দেখো এই জিনিসগুলোকে সিম্পলিফাই করব আমরা। সাইন, দেখো এই 2 পাই ল্যামডা এই ব্রেকেটটা তুলে দেব, 2 পাই ল্যামডা দিয়ে গুণ করে দেব আমরা, 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা, নিচে একটা 2 হবে আবার। আচ্ছা, এতটুকু আমরা করলাম, তাই তো? এরপরে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, প্লাস 2 পাই ল্যামডা ভিটি প্লাস 2 পাই এক্স ডিভাইড বাই ল্যামডা, নিচে তো একটা 2 আছে, এটাকে ব্রেকেট দিয়ে ফেলি। এখন দেখো এখানে 2 পাই এক্স ল্যামডা মাইনাস আর 2 পাই এক্স বাই ল্যামডা প্লাস, তার প্লাসে মাইনাসে কাটে যায়, এটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে কস, ওই অনুরূপ ভাবে আমরা আবার ব্রেকেটটা তুলে দিব, 2 পাই ল্যামডা ভিটি মাইনাস 2 পাই ল্যামডা এক্স। এখন আবার এই মাইনাস দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, 2 পাই ল্যামডা ভিটি মাইনাস দিয়ে প্লাস, তাহলে কি এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এই মাইনাস দিয়ে এটা, তাহলে কি হলো 2 পাই এক্স ডিভাইড বাই ল্যামডা, নিচে একটা 2 হবে, তাই না? এই যে এখানে একটা 2 আছে। আচ্ছা, এখানেও কিছু কাটাকাটি যাবে, 2 পাই ডিভাইড বাই ল্যামডা ভিটি মাইনাস 2 পাই ভিটি ডিভাইড বাই ল্যামডা, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়, তাই তো? তাহলে পরের লাইনটা খেয়াল করে দেখো, 2a, এখানে 2 পাই ল্যামডা ভিটি 2 পাই ল্যামডা ভিটি, তাহলে কি হলো 2 পাই আর 2 পাই কত হয়ে যায়, 4 পাই, তাহলে 4 পাই আচ্ছা, আমরা এখানে লিখি সাইন, এখানে এক কাজ করি, আমরা 2 কে কমন নিয়ে ফেলি, কি কমন যায় সেটা দেখি। 2 যদি কমন যায় 2 4, আচ্ছা যাক, আমরা 4 পাই ভিটি ডিভাইড বাই ল্যামডা লিখলাম।
নিচে একটা 2 আছে, তাই তো? এই 2টা 2 পাই আর 2 পাই 4 হয়ে যায়, তাহলে এই 2 দিয়ে এটাকে যদি আমরা কেটে দেই তাহলে শুধু 2 থাকে। এবার cos, অনুরূপভাবে cosও কি হবে? মাইনাস 2 পাই x বাই ল্যামডা, 2 পাই x ল্যামডা, তাহলে এখানে একটা থাকবে মাইনাস, তাহলে 4 পাই x বাই ল্যামডা, নিচে একটা 2, তাহলে 2 2 কাটা যাবে, একটা 2 থাকবে। শেষ পর্যন্ত লেখার জন্য আমাদের আবার উপরে কিছু রাশিমালা মুছে ফেলি আমরা। মুছে আমরা শেষ অংশটা, এই অংশটা লিখব। তাহলে কত হলো? y সমান 2a sin, তাহলে 2 2 কাটা গেলে কি হয়? 2 পাই vt ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু cos, cos এর ক্ষেত্রে কি থাকবে? cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে মাইনাসটা না লিখলে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে ওই একই অবস্থা, কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 2 পাই এক্স, 2 পাই এক্স ডিভাইড বাই ল্যামডা। দেখো তাহলে আমরা সমীকরণটা শেষ পর্যন্ত কি পেলাম? 2a sin 2 পাই vt ডিভাইড বাই ল্যামডা cos 2 পাই x ডিভাইড বাই ল্যামডা। এখন এটাকে আমরা a sin 2 পাই vt ডিভাইড বাই ল্যামডা, যেখানে এখানে a সমান 2a cos 2 পাই x ডিভাইড বাই ল্যামডা। তাহলে দেখো আমরা 2a এবং cos এটুকুকে আমরা a ধরলাম, লব্ধি বিস্তার যেটা। তাহলে এই বিস্তারটা আমরা 2a এবং এতটুকুকে যদি আমরা a ধরি তাহলে আমরা a sin 2 পাই vt ডিভাইড বাই ল্যামডা লিখতে পারি না? তাহলে এটাই হচ্ছে স্থির তরঙ্গের রাশিমালা, যেখানে বিস্তারটা হবে এত। তাহলে আমরা স্থির তরঙ্গের রাশিমালাটা প্রতিপাদন করলাম। এখন আমরা সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দু শর্তটা প্রতিপাদন করব। কোন কোন ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু, কোন কোন বিন্দুতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো, কোন কোন ক্ষেত্রে আমরা নিস্পন্দ বিন্দু পাবো, সেটা এখন আমরা প্রমাণ করব। তাহলে আমাদের এই রাশিমালাটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা এখন সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুটা দেখব। সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দুটা কোন কোন ক্ষেত্রে আমরা পাব? দেখো সুস্পন্দ বিন্দুর সংজ্ঞা অনুসারে আমরা বলেছিলাম যার বিস্তার সর্বাধিক সেই বিন্দুটাকে আমরা সুস্পন্দ বিন্দু বলেছিলাম। তাহলে এখন সুস্পন্দ বিন্দু হতে হলে আমাদের সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে a সমান প্লাস মাইনাস 2a হবে। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি হবে? বিস্তারটা হবে 2a। আমরা স্থির তরঙ্গের যে রাশিমালা, সেই রাশিমালার বিস্তারটা কত পেয়েছিলাম?
a সমান 2a cos 2 pi x df by lambda। তাহলে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে 2a হতে হবে, তাহলে বিস্তারটা সর্বাধিক হবে। তাহলে 2a যদি হতে হয় তাহলে আমাদের এতটুকু সমান কত হতে হবে? তাহলে cos 2 pi x divided by lambda equal to plus minus 1 হতে হবে। যদি এটুকুর মান প্লাস মাইনাস 1 হয় তাহলে তো a সমান 2a হয়ে যায়, তাই না? এটুকু যদি আমি বলি যে প্লাস মাইনাস 1, এটুকুর মান যদি আমরা 1 বলি তাহলে কি হবে? a সমান 2a হয়ে যাবে না? প্লাস মাইনাস 1 যদি আমরা বলি তাহলে কি হলো? cos 2 pi x lambda সমান হচ্ছে প্লাস মাইনাস 1। এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 1? cos 2 pi x divided by lambda সমান হচ্ছে 0। cos 0 এর জন্য আমরা মান পাবো 1। তাহলে 1 কোন কোন ক্ষেত্রে পাবো সেটা আমরা দেখাচ্ছি। cos 0 এর জন্য 1 পাবো, তো আমরা cos 0 লিখে ফেলি, তাহলে হচ্ছে cos 0 ডিগ্রির জন্য আমরা 1 পাবো। এরপরে আর কার জন্য পাবো? cos pi এর জন্য পাবো, cos 2 pi এর জন্য পাবো। এভাবে আমরা +1 বা -1 এভাবে আমরা মানগুলো পাবো। যদি cos 0, cos pi, cos এইভাবে n পর্যন্ত আমরা চলে যাই, একটা পাবো প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এইভাবে আমরা বিস্তারটা পাবো। তাহলে পরের লাইনটা যদি আমরা লিখি তাহলে কি হয়? এই cos cos যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকে? 2 pi x divided by lambda সমান 0 pi 2 pi এভাবে অ্যাড করি। তাহলে আমরা x সমান কত? x এর কোন বিন্দুতে গিয়ে আমরা সুস্পন্দ বিন্দু পাবো? আমরা যখন অগ্রগামী তরঙ্গের রাশিমালা পড়েছিলাম তখন আমরা একটা x নির্দিষ্ট বিন্দুর জন্য দশা পার্থক্য কত হয় এবং সেক্ষেত্রে আমাদের তরঙ্গের রাশিমালাটা কত হয় সেটা দেখেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা x এর মানটা কত হবে বলো তো দেখি? x সমান 0 হবে, প্রথমটা 0 হবে। পরেরটা কি হবে? পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ল্যামডা বাই 2 হবে। এখন এইটার সাথে এটা কম্পেয়ার করে দেখো কত হয়? ল্যামডা হয়, তাই না? দেখো এটার সাথে এটা কম্পেয়ার করলে 0 হয়, এটার সাথে এটা করলে ল্যামডা বাই 2 হয়, এটার সাথে এটা করলে ল্যামডা হয়। ঠিক এইভাবে চলতে থাকে। তাহলে দেখো আমরা সুস্পন্দ বিন্দু সর্বাধিক বিস্তার যদি পেতে চাই তাহলে আমাদের x এর মানটা কত হতে হবে সেটা আমরা বের করে দেখালাম। পরীক্ষা তোমাদের অনেক সময় থাকে যে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর কোন কোন ক্ষেত্রে গঠিত হবে সেটা দেখাও। তাহলে আমরা সুস্পন্দ বিন্দুগুলো পেয়ে গেলাম। x এর মান যখন 0 হবে তখন আমরা সুস্পন্দ বিন্দু পাবো। x এর মান যখন ল্যামডা বাই 2 হবে তখনও সুস্পন্দ বিন্দু পাবো। যখন ল্যামডা হবে তখনও আমরা সুস্পন্দ বিন্দু পাবো। তাহলে আমরা সুস্পন্দ বিন্দু কোন কোন ক্ষেত্রে পাবো সেটা দেখলাম। এখন আমরা নিস্পন্দ বিন্দুটা বের করব। আমরা x এর মান কত হলে আমরা নিস্পন্দ বিন্দু পেতে পারি সেটা এখন আমরা দেখে নেব। সুস্পন্দ বিন্দুর মতোই এখানে কিছু পার্থক্য।
সেটা হলো বিস্তার সর্বাধিক হলে আমরা বলেছিলাম সুস্পন্দু বিন্দু, আর বিস্তার যদি শূন্য হয় তাহলে নিষ্পন্দ বিন্দু। তাহলে এক্ষেত্রে আমরা এ সমান 0, এক্ষেত্রে এ 0 হতে হবে। এ যদি 0 হয়ে যায় তবে আমরা নিষ্পন্দ বিন্দু পাবো, তাই না? বিস্তার নেই, বিস্তার শূন্য। এটা হচ্ছে সর্বাধিক বিস্তার, আর এখানে হচ্ছে বিস্তার শূন্য। আর বিস্তার যদি শূন্য হয় তবেই নিষ্পন্দ বিন্দুটা আমরা পাবো। তাহলে আমরা দেখে নিই এখন যে এ যদি 0 হতে হয় তাহলে আমাদের এটুকুর মান কত হতে হবে? তাহলে cos 2 pi x divided by lambda। আমরা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি কি নিয়েছিলাম? 0। আচ্ছা, এটুকু হতে হবে আমাদের 0। 0 হতে হলে আমাদের কি হতে হবে? cos pi by 2, cos 3 pi by 2, cos 5 pi by 2। এই সমস্ত ক্ষেত্রে 0 আসবে। যদি cos এটুকুর মান 0 হয় তখন আমরা 1 বলি। এখন যদি এটুকু 0 হয় তাহলে পুরোটাই তো 0 চলে আসে, তাই না? তাহলে cos 2 pi x divided by lambda সমান যদি 0 আসে তবে a সমান 0 হবে। তাহলে a সমান যদি 0 হতে হয় তাহলে আমাদের cos 2 pi x divided by lambda সমান cos pi by 2, এটা 0, cos 3 pi by 2 এটাও 0। এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, মানটা 0 আসবে। তাহলে এখন আবার অনুরূপভাবে আমরা পরের লাইনে কি হয় দেখি। 2 pi x divided by lambda সমান কি হবে? pi by 2, 3 pi by 2, 5 pi by 2। এভাবে cos যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা থাকে। তাহলে x এর মানটা কত থাকবে? x সমান কত থাকবে? দেখো, আমরা এটার সাথে যখন এটা কম্পেয়ার করব পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x সমান থাকছে ল্যামডা, ল্যামডাটা উপরে চলে যাবে আর এই 2 4 হয়ে যাবে।